উত্তর ভারতের উত্তরপ্রদেশে যমুনা নদীর তীরে অবস্থিত আগ্রা। এই আগ্রা শহরে সমৃদ্ধ ইতিহাস এবং স্থাপত্য। 16 শতকে সম্রাট আকবরের অধীনে মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল এই আগ্রা। সেই কারণে এই শহরটি শিল্প, স্থাপত্য, সংস্কৃতির প্রধান কেন্দ্র ছিল। এছাড়াও এখানে আছে অনেক স্মৃতিস্তম্ভ এবং ভবন। আমি এই ঐতিহাসিক শহর আগ্রাকে ঘুরে দেখব এবং তোমাদেরকেও দেখাবো, এবং এমনভাবে দেখাবো যাতে তোমরা পরবর্তীকালে এই জায়গায় ঘুরতে আসলে তোমাদেরও যাতে কোনো অসুবিধা না হয়। আমি তোমাদের ঘুরে দেখাবো শাহজাহান তার বেগমের জন্য তৈরি করেছিল যেই তাজমহল, সেইটি, বেবি তাজ, গুরুদ্বারা, 16 শতকের আকবরের টোম্ব সিকান্দ্রা, রেড ফোর্ট এবং আকবরের শহর ফতেপুর সিক্রি সহ আরও অনেক কিছু। আশা করি তোমাদের এই সিরিজটা ভালো লাগবে। ওয়েলকাম টু এক্সপ্লোরিং মোমেন্টস উইথ আভান্তিকা ফ্রম আগ্রা তাজমহল। আজকে তোমাদের দেখাবো শাহজাহান এবং মুমতাজের সমাধি, যেটা ভেতরে আছে, কিন্তু সেটা তো ফটোগ্রাফি অ্যালাউ না, কোনোভাবেই অ্যালাউ না। এই মুহূর্তে আছে যমুনা নদীর সামনে। পুরো জায়গাটা কিন্তু তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো, দুর্দান্ত অভিজ্ঞতা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার ভিডিওর মাধ্যমে। তাই খবরদার স্কিপ করলে কিন্তু চলবে না। সকালবেলা ঠিক বাইরে আসলেই এই ধরনের দৃশ্যগুলো চোখে পড়ে। এখানে প্রচুর পরিমাণে বানর আছে। জাস্ট বেরোলে তোমরা চারিদিকে শুধু বাদর আর বাদর দেখতে পাবে। আছি উত্তরপ্রদেশে আগ্রায়। এখন সকাল 7টা, মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, ভালো রকম ঠান্ডা আছে। এখন টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি। এখন ভারতের উত্তর দিকে কিন্তু খুব দেরি করে সূর্য উদয় হয়। এখন কিন্তু 7টা বেজে গেছে, কিন্তু দেখো এখনো কিন্তু সূর্য আলো ফোটেনি, আর চারিদিকে অসম্ভব বাদর আছে। মানে আমার তো ভয় লাগছে না এই মোবাইল টোবাইল কেড়ে নিয়ে না পালায়। যাই হোক, কাম টু দ্য পয়েন্ট। আজকে প্রথম যেটা কাজ সেটা হচ্ছে তাজমহল দর্শন করা। তো সঙ্গে আরো অনেক কিছুই দর্শন করব। তো তার জন্য কিন্তু আজকে পুরো দিনটা সেইভাবেই সাজিয়েছি। এখন ওয়েট করছি একজন অটোওয়ালার জন্য, তিনি আসবেন, তার সাথে কথা বলবো, সে কোথায় কোথায় নিয়ে যাবেন সমস্ত কিছু ডিটেলসে জানবো এবং তোমাদেরকেও জানাবো। আজকের পর্বে থাকবে হচ্ছে তাজমহল, যেটা সব থেকে সুন্দর একটা নিদর্শন আমাদের ভারতবর্ষে। তাই আজকের ভিডিওটা কিন্তু স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। চলো সামনের দিকে এগোনো যাক। এই টোটো কাকুর সাথে আমি পুরো আগ্রা কিন্তু ঘুরেছি, তাই তোমরা যদি চাও এই কাকুর সাথে যোগাযোগ করতে পারো। নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু কাকুর নাম্বার আমি প্রোভাইড করলাম। কাকু আমাদের এই জায়গায় নামিয়ে দিল। দেখতে পাচ্ছ তাজমহল মেট্রো স্টেশনের একদম সামনে। এই জায়গাটা দিয়েই কিন্তু আমাদের তাজমহলে প্রবেশ করতে হবে। আর এইখানে দেখো সমস্ত ঘোরার জায়গার কিন্তু লিস্ট দেওয়া আছে। পৌঁছে গেছি ফার্স্ট ডেস্টিনেশন তাজমহলের সামনে। ঢোকার আগে কিন্তু এরকম এই জুতো কভারগুলো দিল, যেগুলো 10 টাকা পার পিস। টিকিট আগের থেকে আমাদের কাটা আছে, অনলাইনে 245 করে পার পার্সন নিয়েছে, এবং অফলাইন যদি এখানে এসে কাটো সেক্ষেত্রে কিন্তু 250 করে পড়বে। চলো এবার ভেতরে ঢোকা যাক। তাজমহলের অনলাইনে টিকিট কাটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। সেখান থেকে তোমরা কিন্তু ঢুকে তাজমহলের জন্য আগে থেকেই টিকিট বুক করতে পারবে। আমার মা বাদরের ভয়ে একবার এদিক ওদিক করছে, একবার এদিক একবার ওদিক। তুমি কি গেলে গিয়ে যাও, তোমার যদি এত পড়ানে ভয় থাকে। মা কতগুলো পুচকি পুচকি গাজর দিয়েছে খেতে। এখানে দেখতে পাচ্ছ বাঁ দিকে হচ্ছে লকার রুম, এবং আমি যাচ্ছি সামনের দিকে যে অংশটা আছে, এইখানে যে অংশটা, সেইটা হচ্ছে কিন্তু যারা গাইড নিতে চান তাদের জন্য কিন্তু এই কাউন্টারটা আছে। এখানে তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি গাইডের জন্য কত কি চার্জ পড়বে। ভেতর থেকে সমস্ত সিকিউরিটির প্রসেস কমপ্লিট করে এখন এই জায়গায় এসে দাঁড়িয়েছি। সিকিউরিটির ব্যাপারে তোমাদের আমি সমস্ত কিছু পরে জানাচ্ছি। তার আগে তোমাদের বলি, আমি কিন্তু কোনো গাইড নিইনি, নিজে একাই ঘুরবো এবং তোমাদেরকেও ঘোরাবো। সমস্ত ইনফরমেশন আমি নিজেই তোমাদের দেব। সিকিউরিটি চেক করার পর আমরা যে অংশে আছি, এই জায়গা থেকে কিন্তু খুব ভালো মতন যে গেটের অংশ সেটা দেখা যায়। তাজমহলের গেটের ব্যাপারে আমি পরে জানাচ্ছি। তার আগে তোমাদের বলি, এই যে অংশটা দেখতে পাচ্ছ, আগে কিন্তু এই জায়গাটা গেটের অংশই ছিল, তবে এখন এখানে অফিস ঘরে পরিণত করা হয়েছে। এই
মুহূর্তে আছি তাজমহলের ঢোকার মূল ফটকের সামনে। এই যে মূল ফটক, এটা সম্পূর্ণ লাল রঙের বেলে পাথরের তৈরি এবং তাজমহলে কিন্তু টোটাল 3টে গেট আছে এবং আরো একটা যেটা গেট থাকার কথা অর্থাৎ 4 দিকেও, যেটা 4 নম্বর, সেটা হচ্ছে নদীর দিক। সেই দিকে কিন্তু কোনো গেট নেই। এখানে টোটাল 3টে লাল বেলে পাথরের গেট আছে। চলো এবার মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করা যাক। এই মুহূর্তে আমরা মূল ফটকে ভেতর দিয়ে প্রবেশ করতে চলেছি। পুরো ফটকটি কিন্তু বেলে পাথরের তৈরি, যেটা একটু আগে বললাম, এবং এই আকৃতিটা অনেকটা গম্বুজ আকৃতির, যেটা আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। মূল ফটকে দুই দিকে অর্থাৎ ডান দিকে এবং বাঁ দিকে কিন্তু বিশাল বিশাল দরজা আছে, যে দরজার কাছে নিজেদেরকে মোটামুটি চুনোপুটি বলে মনে হয়। চলো এবার আরো ভেতর দিকে প্রবেশ করা যাক। ভেতর দিকের যে অংশগুলো দেখতে পাচ্ছ, দেয়াল, স্তম্ভ, ছাদ, এগুলো সমস্ত জায়গায় সাধারণত হিন্দু মন্দির দেখা যেত। পরে এগুলো মুঘলদের মসজিদের নকশায় আনা হয়েছে। দেয়ালগুলি বিচিত্র গম্বুজাকৃতি ইমারত দিয়ে যুক্ত, যা বেশ কিছু জায়গায় নজরে আসে। তবে বর্তমান সময়ে এই জায়গাগুলিতে যারা মিউজিয়াম কর্তৃপক্ষ আছে তারা অফিস ঘর হিসেবে ব্যবহার করেন। ভেতরে ঢুকে প্রথমে কিন্তু তাজমহলের ওপরে গম্বুজ আকৃতিটা চোখে পড়লো, একদম তাজমহলের ফার্স্ট লুক যাকে বলা যেতে পারে। আমরা টিকিট বুক করেছিলাম সকালের স্লটে, অর্থাৎ সকালে 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্লটে কিন্তু আমরা বুক করেছিলাম। এবার আমরা ঢুকিয়েছি হচ্ছে ওই গেট থেকে, যেখান থেকে আমরা প্রবেশ করলাম, তোমাদের আমি দেখালাম। এবার এই পুরো জায়গাটা কিন্তু আমি তোমাদের ঘুরে দেখাবো। সবে মাত্র কিন্তু সূর্য উদয় হয়েছে, দুর্দান্ত অ্যাটমসফিয়ার। যদি ভালো মতন ঘুরতে চাও তাজমহল, তাহলে অবশ্যই সকালের স্লটটা চুজ করো। পূর্ব ও পশ্চিম দিকের দেয়ালের সমান্তরাল ভাবে কিন্তু আরও একটা এই বেলে পাথরের বিশাল একটা দরজা আছে, যেটা সমাধির দিকে খোলা এবং এখান দিয়েও কিন্তু অনেক ট্যুরিস্ট ভেতর দিকে ঢুকছে। এইটা খুব সম্ভবত কোনো একটি কুয়ো, যার মুখ এখন বন্ধ করে রাখা হয়েছে। সামনে বরাবর যে ফটকটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে তাজমহলের ঢোকার মূল ফটক এবং এই ফটকটা সম্পূর্ণ বেলে পাথরের তৈরি এবং তার সামনে এবং উপরে চারিদিকে বিশাল কাজ আছে। এবং যদি খুব ভুল না করি তাহলে তাজমহলের দক্ষিণ দিকে অবস্থিত কিন্তু এই মূল ফটকটা, যেটা দেখতে পাচ্ছ ডান দিকে কিন্তু অনেক মেরামতির কাজ চলছে। এই যে প্রধান ফটক এবং দরজাটা তৈরি হয়েছে মার্বেল পাথর দিয়ে, সঙ্গে কিন্তু বেলে পাথরও আছে। দরজাটার নকশা যদি দেখো তাহলে মুঘল সম্রাটের কথা কিন্তু স্মরণ করিয়ে দেয়। এর খিলানসমূহ আকৃতি হুবহু সমাধির খিলানসমূহ অনুরূপ এবং এর পিস্তান খিলান সমাধি ক্যালিগ্রাফির সাথে কিন্তু মিল আছে। ছাদে অন্যান্য বেলে পাথরের ইমারতের মতো নকশা করাও আছে। এবার তোমরা তৈরি হয়ে যাও 7 ওয়ান্ডারের মধ্যে সবথেকে অন্যতম সুন্দর ওয়ান্ডার তাজমহলের এই রূপটা দেখার জন্য, যে রূপটা তোমরা দেখে জাস্ট মুখ থেকে একটা কথাই বেরোবে, ওয়াহ তাজ, লুক অ্যাট দিস তাজমহল। মূল ফটকের ভেতরের অংশ পিস্তান খিলান সমাধি ক্যালিগ্রাফি বা নকশা কিন্তু এখানে করা হয়েছে। পুরো জায়গাটা কিন্তু মার্বেল পাথর এবং বেলে পাথর দিয়ে সাজানো হয়েছে এবং মূল যে ফটক তার সামনে থেকে তাজমহলকে দেখতে কিন্তু দুর্ধর্ষ লাগে। এখন তোমরা তাজমহলের ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছ, যেটা অ্যাকচুয়ালি তাজমহলের দক্ষিণ দিক। এই হচ্ছে মূল ফটক, যেটা বেলে পাথর এবং মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে এবং মূল ফটকের একদম মুখোমুখি যে অংশটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তাজমহলের দক্ষিণ ভাগ অথবা ফ্রন্ট ফেস। চলো এবার তাজমহলের দিকে সামনের দিকে এগোতে থাকি আমরা। এই হলো মূল ফটক, যেখান থেকে আসলে শাহজাহান কিন্তু আসতেন মুমতাজকে দেখতে, তার সমাধিটাকে দেখার জন্য তিনি এই গেট দিয়ে আসতেন।
এবং এই যে তাজমহল থেকে এই যে মূল ফটক পর্যন্ত এই যে লম্বা অংশটা, এটাকে বলা হয়ে থাকে কিন্তু চাহারবাগ। চাহারবাগ ভারতে প্রথম করেছিলেন প্রথম মুঘল সম্রাট বাবর, যা পারস্য বাগানের মতোই নকশা করা হয়েছিল। চাহারবাগ মানে যাতে স্বর্গের বাগানের প্রতিফলন ঘটবে। এবং এই বাগানের মাঝখানে একটি উঁচু মার্বেল পাথরের পানির বা জলের যে চৌবাচ্চাটা বসানো হয়েছে, অ্যাকচুয়ালি যেটা ফোয়ারা হিসেবে কাজ করে, যেটা উত্তর থেকে দক্ষিণ সরল রেখা বরাবর, যাতে তাজমহলে প্রতিফলন দেখা যায়। কিন্তু বর্তমান সময় এখানে কিন্তু জল নেই, নীল রং করা হয়েছে এবং হ্যাঁ, ফোয়ারার যে পাইপগুলো আছে সেইগুলো কিন্তু আছে। এই জায়গাটায় কিন্তু প্রচুর ফটোগ্রাফার থাকে, তোমাকে অফার করবে ফটো তোলার জন্য। তো তোমরা যদি চাও প্রফেশনাল ফটোগ্রাফার নিয়ে তাজমহলের সাথে কিন্তু ফটো তুলতেই পারো, যদিও এটা আমি করিনি। এই হচ্ছে মূল তাজমহল। তাজমহলের ডান দিকে এবং বাঁ দিকে কিন্তু দুটো গেট আছে, যেটা একেবারে কিন্তু একই রকম দেখতে, অনেকটা মনে হতে পারে একের অপরের প্রতিবিম্ব। আজকে একজনের স্বপ্ন পূরণের দিন। মা, তাজমহলকে সামনে থেকে দেখতে কেমন লাগছে? যাক, মায়ের খুব ইচ্ছে ছিল তাজমহল দেখা, কেউ আসেনি, শুধু আমি আর মা চলে এসেছি। বাকিরা সব বাড়িতে ঘুমাচ্ছে, সরি হোটেলে ঘুমাচ্ছে। ঘুমাক, আমরা বরং সকালবেলা এই সুন্দর তাজমহলটাকে এনজয় করি। আর এর বিস্তারিত ব্যাপারে এসে আমি জানাচ্ছি, এখানে ভেতরে ঢুকবো, মিউজিয়ামে ঢুকবো, ঢুকে দেবো তোমাদের সবটা জানাচ্ছি। তাজমহলে চারদিকে 4টে মিনার রয়েছে। এই মিনারগুলো উচ্চতা 40 মিটারেরও বেশি। মিনারগুলিকে তাজমহলের প্রতিসমতার ব্যাপারে লক্ষ্য করেই করা হয়েছে। প্রতিটা মিনারে 2টো করে বারান্দা আছে এবং যা 3 দিকে সমান উচ্চতাকে ভাগ করা হয়েছে। মিনারের একদম ওপরের শেষ বারান্দায় রয়েছে, যার উপর সমাধির ছাতাগুলো একই রকমের দেখতে ছাতা রয়েছে। এই মিনারের ছাতাগুলো একই রকম কাজ করা হয়েছে, যাতে পদ্মা ফুলের নকশা করা হয়েছে চূড়াতে। প্রতিটা মিনারের বেদিকার বাইরের দিকে অল্প হেলানো আছে, যাতে মিনার কখনো ভেঙে পড়লে তা কখনোই যেন মূল সমাধির উপর না পড়ে। এবারে আমরা যাচ্ছি তাজমহলের পূর্ব দিকে ওই দরজাটার কাছে। চলো সামনের দিকে এগোনো যাক। এই যে পূর্ব দিকে ইমারতটা, এটা কিন্তু আসলে একটা মসজিদ, যেটা অন্যান্যগুলোর মতোই দেখতে। এই মসজিদে মেঝেতে বসে 569 জন মানুষ নামাজ পড়তে পারে। সেই নামাজ পড়ার জন্য কিন্তু কালো পাথর দিয়ে দাগ কাটাও আছে। এই তাজমহলের পুরো এরিয়াটা কিন্তু 42 একর জায়গা জুড়ে আছে এবং মূল যে তাজমহলটা, সেটা কিন্তু 300 মিটার হচ্ছে দৈর্ঘ্য এবং উচ্চতা কিন্তু 28.5 ফুট। প্রায় বলা যেতে পারে এটা 20 তলার বাড়ির সমান। এবং এই তাজমহলের একদম উল্টো দিকেই কিন্তু এই মসজিদের অবস্থান আছে। মূল সমাধির ওপরে মার্বেল পাথরে যে গম্বুজটি আছে, সেটা সব থেকে বেশি বড়, যা প্রায় 35 মিটার। এর আকারগত কারণে এই গম্বুজকে পেঁয়াজ গম্বুজ অথবা পেয়ারা গম্বুজও বলা হয়। গম্বুজের উপর দিকে সাজানো হয়েছে একটি পদ্ম ফুল দিয়ে, যা তার উচ্চতাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। গম্বুজের উপরে একটি পুরাতন সম্ভবত তামা বা কাঁসার দণ্ড রয়েছে, যাতে পারস্য দেশ ও হিন্দু ঐতিহ্যবাহী অলংকার রয়েছে। এইটা হলো ওয়াজু ট্যাঙ্ক। নামাজ পড়ার পূর্বে এই জলকে ব্যবহার করে তারপরে নামাজ করতে দেওয়া হয়। শুধুমাত্র নামাজ করার পূর্বেই কিন্তু এই জায়গায় ঢুকতে দেওয়া হয়। অনলাইনে টিকিট কাটার দরুন ভেতরে ঢোকার সময় এবং এই মিউজিয়ামে ভেতরে ঢোকার সময় আমাদের কিন্তু 2বার করে টিকিট চেক হচ্ছে এবং প্রত্যেকবারই মোবাইলে থাকা টিকিট এবং তার ভিতরে থাকা বারকোড দিয়ে কিন্তু আমরা এর ভেতরে ঢুকতে পারবো। বাইরে থেকে কেনা জুতোর কভারটা কিন্তু পরে নিয়েছি। তাজমহলের ভেতরে প্রবেশ করার পূর্বে এই কভারটা পরে নেওয়াটা আবশ্যক। এবার তোমাদের আরও কাছ থেকে এই সুন্দর স্মৃতিসৌধটাকে দেখাতে পারবো। তাজমহল তৈরি হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন সামগ্রী থেকে। নির্মাণ কাজের সময় হাজারেরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল নির্মাণের জিনিসপত্র বহন করার জন্য। তাহলে ভাবো এর খরচা ভিতরে কত হতে পারে। এই ছুঁয়ে দিলাম এত দামি তাজমহলকে।
এই সামনে দিয়ে আমরা এগিয়ে যাব, একদম সোজা যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ ওই জায়গা থেকে ওপরে উঠলেই কিন্তু মূল জায়গায় আমরা পৌঁছতে পারবো। ওই হচ্ছে সেই মসজিদ আর এই হচ্ছে সেই তাজমহল, এবং তার ওই দিকে যে স্তম্ভটা স্মৃতিসৌধ দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু মেহমানখানা। তার ব্যাপারে তোমাদের বিস্তারিত জানাচ্ছি। তার আগে তোমাদের তাজমহলকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করি, চলো। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য কিন্তু হচ্ছে আমাদের এই ভারতবর্ষের তাজমহল। পুরোটাই কিন্তু শ্বেত পাথরে তৈরি করা হয়েছে। শাহজাহান তার স্ত্রী মুমতাজের জন্য এটি তৈরি করেছিলেন। মুমতাজ যখন মারা যান 14 নম্বর তার বাচ্চার জন্ম দিতে গিয়ে সেই মেয়ে বাচ্চার জন্ম দেওয়ার পরে কিন্তু মুমতাজ চলে যান। সেই শোকে তিনি বিরল হয়ে পড়েন এবং তারপরে কিন্তু এই তাজমহলের সৃষ্টি হয়েছিল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম, যিনি মুমতাজ মহল নামেই পরিচিত, তার স্মৃতি উদ্দেশ্যেই এই অপরূপ সৌধটি সৃষ্টি করা হয়েছে। তাজমহলের নির্মাণ কাজ মুমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধি সম্পূর্ণ হয় 1648 খ্রিস্টাব্দে এবং এই চারদিকে ইমারত বাগান তৈরি করতে আরও প্রায় 5 বছর লেগে যায়। এই স্মৃতিসৌধটি তৈরি হয়েছিল 1632 থেকে 1653 সালের মধ্যে। এই সম্পূর্ণ ইমারতটির নির্মাণ সম্পূর্ণ হয়েছিল 1683 খ্রিস্টাব্দ নাগাদ। নির্মাণশৈলীর ক্ষেত্রে ভারতীয়, পারস্য, তুরস্ক এবং ইসলামিক শিল্পের ছোঁয়া রয়েছে। এই নিদর্শন কিন্তু দেখবার মতো। শাহজাহানের পৃষ্ঠপোষকতায় মুঘল ইমারত পরিমার্জন এটি নতুন স্তরে গিয়ে পৌঁছায়, যেখানে পূর্বে মুঘল ইমারত সমূহ তৈরি হয়েছিল কেবলমাত্র লাল বেলে পাথরে, সেখানে শাহজাহান চালু করেছিলেন সাদা দার্মি মার্বেল পাথরের। রাজস্থান থেকে এসেছিল মার্বেল পাথর, পাঞ্জাব থেকে এসেছিল লাল হলুদ বাদামি রঙের পাথর, চীন থেকে এসেছিল সাদা সবুজ পাথর স্ফটিকের টুকরো, তিব্বত থেকে এসেছিল বৈদুর্য সবুজ নীলাম রঙের রত্ন, আফগানিস্তান থেকে এসেছিল নীলকান্ত মণি, শ্রীলঙ্কা থেকে এসেছিল নীলমণি উজ্জ্বল নীল রঙের রত্ন। শুধু তাই নয়, সুদূর আরব থেকে এসেছিল রক্তিম মাভা খয়েরি সাদা রঙের মূল্যবান পাথর। এই 28 ধরনের মূল্যবান পাথর দিয়ে সাদা মার্বেল পাথরের উপর বসানো রয়েছে। তৎকালীন সময়ের নির্মাণ খরচা অনুমান করা কিছুটা হলেও কঠিন এবং সমস্যা আছে, কারণ তাজমহলের নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসাব দেখতে গেলে হেরফের হয়ে যায়। তবুও তৎকালীন সময় আনুমানিকভাবে 32 মিলিয়ন রুপিস খরচ করা হয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু শ্রমিকের খরচ, নির্মাণে যা সময় লেগেছে, বিভিন্ন সময় অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য কিন্তু অনেক, তাই একে অমূল্য হিসাবেই ধরা হয়। আমি কিন্তু ওই দিক থেকে ঢুকেছি এবং ওই দিকে পুরো অংশটা ঘুরে এসে এইবারে আসল জায়গায় এসে পৌঁছেছি, অর্থাৎ যেই জায়গায় তাদের সমাধিস্থ করা হয়েছিল তার ঠিক ওপরে। হ্যাঁ, যে জায়গায় সমাধিস্থ করা হয়েছে তার ঠিক ওপরের অংশটাই কিন্তু আমরা দেখতে পাই। আর এইখানে দেখতে পাচ্ছ দেয়ালের কাজকর্ম, এবং সব থেকে যে উল্লেখযোগ্য বিষয়, এখানে যত কাজকর্ম করা আছে সমস্ত রঙিন পাথর দিয়ে এবং রঙিন রং করা হয়েছে, যেগুলো যথেষ্ট কিন্তু উজ্জ্বল। তাজমহলের মূলে হলো তার সাদা মার্বেল পাথরের সমাধি, যা অন্যান্য মুঘল সমাধির মতোই মূলত পারস্য দেশীয় বৈশিষ্ট্য। এটি ধনুক আকৃতির দরজার উপরে গম্বুজ রয়েছে। সমাধিটি বর্গাকার এবং বেদির উপর দাঁড়িয়ে রয়েছে। ভিত্তিটি কাঠামো বিশাল এবং কয়েকটি কক্ষ বিশিষ্ট। প্রধান কক্ষটি মুমতাজ মহলে ও শাহজাহানের স্মৃতিফলক বসানো রয়েছে। তাদের কবরে রয়েছে একটি স্তরের নিচে। তাজমহলের সর্বনিম্ন তলে শাহজাহান এবং মুমতাজের কবরটা দেখতে খানিকটা এই রকম।
এই হচ্ছে সেই যমুনা নদী, যার উপরে শাহজাহান তার পরিবার এবং পরিবারবর্গদের নিয়ে নৌকা বিহার করতেন। শুধু তাই নয়, এই তাজমহলকে এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এখান থেকে যমুনা নদীকে খুব ভালোভাবেই দেখা যায়। যমুনা নদীর ওপর যখন তাজমহলের প্রতিবিম্ব পড়ে তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে। বর্তমানে এই যমুনা নদীর ওপরে কিন্তু বোটিং করা বন্ধ। স্থানীয় কিছু মানুষ আছে যারা কিন্তু এখানে বোটিং করছে। 1983 সালে ইউনেস্কো থেকে এটাকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজে তকমা দিয়েছে, আর দেবে নাই বা কেন। 7 ওয়ান্ডারে কিন্তু একটাই আশ্চর্য হচ্ছে এইটাও। তাজমহলকে বিশ্বের ঐতিহ্য সর্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠকর্ম বলা হয়। আজ এই পর্যায়ে এসে তোমাদেরকে একটা কথা না বলে আর পারছি না। কলকাতায় ইকো পার্কে 7 ওয়ান্ডার্সে গিয়েছিলাম 2022 সালে। সেখানে গিয়ে ভ্লগও করেছিলাম। সে ভ্লগ কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। সেখানে দাঁড়িয়ে বলেছিলাম তোমাদের আশীর্বাদ ভালোবাসা পেলে সত্যি কোনো এক সময় সত্যিকারের তাজমহলের সামনে গিয়ে দাঁড়াবো, ফটো তুলবো, তোমাদের ভ্লগের মাধ্যমে দেখাবো। আজ 2024 সালে কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়েছে। তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসার অনেক অনেক শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য। মেহমানখানা সেটা হচ্ছে এই দিকে, অর্থাৎ উত্তর দিকে। তাজমহলের একদম উল্টো দিকেই কিন্তু আছে মেহমানখানা। মেহমানখানা হচ্ছে সেইটা যাকে আমরা এতক্ষণ ধরে 3 নম্বর গেট বলে আসছি, যেটা আগেই বলেছি যে একদম দুটো গেট একের অপরের একেবারে প্রতিবিম্ব। মেহমানখানার মূল উদ্দেশ্য ছিল যে ভারসাম্য রক্ষা করা, যা মুঘল আমলে মেহমানদের থাকার জন্য ব্যবহার করা হতো, যেটা সম্পূর্ণ লাল রঙের বেলে পাথরের তৈরি। এই হচ্ছে মেহমানখানা, যা একেবারেই তাজমহলের উল্টো দিকে আছে। এই অংশে তোমাদের কিছু কথা জানিয়ে রাখি। এখানে প্রচুর পরিমাণে কিন্তু বাদর আছে এবং তোমরা কিন্তু চেষ্টা করবে বাদরের থেকে একটি ভালো মতো দূরত্বে বজায় রাখতে, এবং অবশ্যই তাদের কোনো খাবার অফার করবে না এবং তাদের সাথে আই কন্ট্যাক্ট করবে না। সেক্ষেত্রে কিন্তু তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারে। বড় গম্বুজের উপরে মুকুটের মতন একটি পুরনো মোচাকা চূড়া রয়েছে। চূড়াটি 1800 শতকের সোনার হলেও বর্তমানে ব্রোঞ্জ দিয়ে তৈরি। চূড়াটি পারস্যদেশী এবং হিন্দুদের শোভাবদ্ধ উপাদানের মিলনের উৎকৃষ্ট উদাহরণ। চূড়াটির ওপরে আছে একটি চাঁদ, যা ইসলামিক উপাদান, এবং চূড়ার শিং তাক করা আছে স্বর্গের দিকে। বড় গম্বুজের উপরে চূড়ার চাঁদ এবং তাক করা থাকা শিংয়ের মিলে ঐতিহ্যবাহী চিহ্নের আকার ধারণ করে, যা হিন্দু দেবতা শিবের ত্রিশূলের মতন দেখতে। এই মুহূর্তে আমরা উত্তরে মেহমানখানার যে ইমারতটা আছে তার ঠিক সামনে কিন্তু বসে আছি। মা তাকাও, আমার মা ফটো তুলতে চায় না, আমার মা ভিডিও তুলতে চায় না। অদ্ভুত মানুষ, তাই কেউ ভিডিওতে দেখতে পায় না। অনেক কষ্ট টেনে টুনে তবে গিয়ে তাকে ভিডিওর সামনে, ফটোর সামনে আনা যায়। খুব টেনে টুনে, হয়তো পুরো তাজমহল গুলো একখানা ফটো তুলেছে। কি বলবো, শাহজাহানের ইচ্ছে ছিল এরকম সাদা তাজমহলের মতন কালো একটি তাজমহল বানানো, কিন্তু এদিকে রাজপ্রসাদ শূন্য। তার ছেলে অর্থাৎ ঔরঙ্গজেব যখন রাজা হলেন সেই সময় তার বাবাকে অর্থাৎ শাহজাহানকে জেলবন্দি করে রাখিয়েছিলেন সারা বছর। দীর্ঘ 8 বছর কিন্তু তিনি জেলবন্দি ছিলেন, এবং তার মৃত্যুর পর তার ছেলে কিন্তু তার মায়ের পাশে অর্থাৎ মুমতাজের পাশে কিন্তু এখানেই তাকে কবরস্থ করেছিলেন। তাজমহলের নির্মাণের কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র ঔরঙ্গজেবের দ্বারা ক্ষমতাচ্যুত হন এবং আগ্রা ফোর্টে গৃহবন্দী হন। কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রা ফোর্টের জানলা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছিলেন। আগামী দিনে তোমাদের সামনে তুলে ধরবো আগ্রা ফোর্টকে এবং তার ইতিহাসকে। সেই সময় কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো শাহজাহান কোন জায়গায় বসে তাজমহলকে দেখতেন এবং তার বেগম মুমতাজকে দেখতেন। সে সমস্ত কিছু কিন্তু থাকবে আগ্রা ফোর্টের পর্বে। এরপরে 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলে বিকৃতি সাধন করে এবং সরকারি কর্মচারী বাটালি দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান এবং দামি নীলকান্ত মণি খুলে নিয়েছিলেন।
এই হলো মূল ফটক, যার ভেতর থেকে আমরা প্রবেশ করেছিলাম। তার ঠিক পাশের হচ্ছে এই অংশটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু লাল রঙে বেলে পাথর দিয়ে তৈরি। শেষবারের মতন তাজমহলকে টাটা বাই বাই করে সামনের দিকে এগিয়ে চললাম। এই যে গলিটা দেখতে পাচ্ছ, এর ভিতর দিয়ে কিন্তু বেরিয়ে যেতে হবে এবং আজকের মতন কিন্তু তাজমহল দেখা আমার শেষ হলো। আশা করি তাজমহল দেখে তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও, তাহলে যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন যাবে। তাজমহল দেখা কমপ্লিট, ভেতরে দেখলাম, দুর্ধর্ষ লাগলো। ভিতরে কাজকর্ম তো দেখার মতন, আর এই নির্মাণ শিল্প যেটা আগেই বললাম অসাধারণ লাগছে। ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে কবরগুলো দেওয়া আছে এবং খুব সুন্দরভাবে ভিজিবল। তবে ভেতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেই কারণেই কিন্তু দেখাতে পারিনি ভেতরটা। এছাড়া বাইরের পুরো অংশটাই কিন্তু তোমাদের দেখালাম। এখন এখান থেকে বেরিয়ে যাব। তখন যে কথাগুলো বলছিলাম সেটা এখন বলি। এখানে বাথরুমের ব্যবস্থা আছে, মানে তাজমহলে ঢোকার আগে ব্যবস্থা আছে। তোমরা যদি ভিড় এড়াতে চাও তাহলে অবশ্যই অনলাইন টিকিটটা করিয়ে এসো, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটাও কম পড়ে। আর এখানে কিন্তু সিকিউরিটি প্রচুর লাইন, এখানে সেলফি স্টিক দিয়ে ঢুকতে দেয় এবং গিয়ে আমি বুঝলাম যে ওখানে ট্রাইপড অ্যালাউ করে, সেই কারণে যাই হোক আমাকে তো জানতাম না, আমাকে জন্য ট্রাইপড নিয়ে আমি ঢুকিনি। এবার একটা কথা, খাওয়ার জিনিস, নেশার জিনিস বা বিভিন্ন রকমের জিনিস আছে সেগুলো কিন্তু এখানে অ্যালাউ না। এখানে কিন্তু ডাবল করে চেক হয়। চেষ্টা করবে যখন ভেতরে ঢুকবে অবশ্যই ছোট পার্স ব্যবহার করতে। লেদারের কিন্তু কোনো জিনিস অ্যালাউ না, ইনক্লুডিং ব্যাগ, আর মোস্ট প্রবলি বেল্টও কিন্তু লেদারের অ্যালাউ না। সুতরাং তোমরা এই জিনিসগুলো খেয়াল রাখবে যখন এখানে আসবে।